ভাই সাহেব, আজ মহান বিজয় দিবস। 1971 সনে এই দিনে বাংলার মানুষ এক সাগর রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। তাই আসুন এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করি, আমাদের সমস্ত শক্তি দিয়ে আমাদের স্বপ্ন সেই বাংলাদেশকে গড়ি। জামিল চৌধুরীর কথার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি। আমরা পাইনি আমাদের অর্থনৈতিক মুক্তি, গড়ে তুলতে পারিনি একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। তাই আমাদের এই মহান বিজয় দিবসে প্রতিজ্ঞা করতে হবে একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার। আসুন আমরা সবাই মিলে গাই আমাদের জীবনের গান। মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। কিষান মজুর ছাত্র জনতা হয়েছে ঐক্য, হয়েছে একতা। এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। স্বাধীনতার যুদ্ধ করেছে, পাইনি তো ভয় সংঘাতে। কালো বাজারি মুনাফাধারী করে দিলাম হুকুম জারি, প্রয়োজন হলে তোদের বিরুদ্ধে আবার নতুন করে লড়বই। এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। কিষান মজুর ছাত্র জনতা হয়েছে ঐক্য, হয়েছে একতা। এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। তাতে ধন্য, এই সত্য মেনে নিয়েছি, মানুষ তো মানুষের জন্য। কেউ খাবে কেউ খাবে না, স্বাধীন দেশে তা হবে না। আর চাই না কোনো কান্না, আনন্দে প্রতি ঘরে ভরবই। 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। চাঁদাবাজ সন্ত্রাসী খুনি আর বিদ্বেষী তোদেরকে নির্মূল করবই। এই 13 কোটি মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। কিষান মজুর ছাত্র জনতা হয়েছে ঐক্য, হয়েছে একতা।
মানুষের স্বপ্নের দেশটাকে মিলেমিশে একসাথে গড়বই। মিস্টার খান, আপনার নির্বাচনের জন্য আমার পক্ষ থেকে মিস্টার পিস্তল আর দুইটা গুলি। থ্যাংক ইউ। খান সাহেব, গাবতলী বাস টার্মিনালের সন্ত্রাসী নেতা দাদা ভাইয়ের পক্ষ থেকে 5 লাখ টাকা। থ্যাঙ্কস। খান সাহেব, কাল্লু ভাই আপনাকে সালাম দিয়ে সদরঘাট টার্মিনাল থেকে এই 5 লাখ টাকা পাঠিয়েছে। গুড। খান সাহেব, আমি আপনাকে ভরসা দিতে পারি। আপনাকে নির্বাচনে জয়ী করার জন্য আমার ক্যাডার বাহিনী আপনার জন্য সব সময় প্রস্তুত থাকবে। গুড, ভেরি গুড। খান, এই হলো তোমার আসল চেহারা। এতদিন ভণ্ড রাজনীতির মুখোশ পরে তুমি আমাকে তোমার রাজনীতির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করেছো। জামিল, তোমার মতো একজন সৎ আদর্শবান মানুষ আমার পাশে প্রয়োজন ছিল। আর এই প্রয়োজনের প্রধান উদ্দেশ্য ছিল আমার সপক্ষে পাবলিক সেন্টিমেন্ট গ্রো করা। আর সেই কাজটা হয়ে গেছে। জনগণ এখন তোমার মতো সৎ মানুষের বন্ধু হিসাবে আমাকে ভোট দেবে। খান, তোমার ওই ভুল ধারণাটা আমি মিথ্যে করে দেবো। আমি তোমাকে জনগণের সামনে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছিলাম। আবার আমি তোমাকে গণমানুষের শ্রদ্ধা আর ভালোবাসার আসন থেকে তোমার ভণ্ড রাজনীতির মুখোশ খুলে নিচে নামিয়ে আনবো। পারবে না, কারণ আমার টাকা আছে, ক্ষমতা আছে, বুলেট আছে। আমার এই 3 শক্তিকে তুমি শুধুমাত্র ব্যালট পেপার দিয়ে ঠেকাতে পারবে না। তাই বলছি, আমার কথা মতো কাজ করে যাও, বেনিফিট তোমারও হবে। তুমি আমাকে লোভ দেখাতে চাও? লোভ নয় জামিল, পায়জামা পাঞ্জাবি পরে একজন সৎ মানুষ হয়ে জীবনে কিছুই পাওনি। তাই তুমি আমাকে শত্রু মনে না করে বন্ধু ছিলে, বন্ধুই থেকে যাও। বন্ধু? একজন সন্ত্রাসী আমার বন্ধু হতে পারে না। তুমি বুলেটের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করবে, আর আমি ব্যালটের মাধ্যমে তোমাকে নির্বাচনে পরাজিত করব। আজ থেকে আমি তোমার প্রতিদ্বন্দ্বী। তাই তোমার মতো একজন ভণ্ড সন্ত্রাসী নেতাকে ওই সংসদে বসিয়ে ওই সংসদকে আমি কলঙ্কিত হতে দেবো না। বোকা বোকা জানে না আমি ইচ্ছে করলে ওর মতো জামিল চৌধুরীর জীবনের ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারি। রোকেয়া, রোকেয়া, কি হয়েছে রোকেয়া? ওগো, আমাকে হাসপাতালে নিয়ে চলো। আমার জন্য কেমন লাগছে, আমার সময় হয়ে গেছে। তুমি শান্ত হও রোকেয়া, তুমি শান্ত হও, তুমি ভয় পেও না। আমি এখন তোমাকে হাসপাতালে নিয়ে যাবো, তুমি একটু থাকো, আমি অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসছি। হ্যালো, খান বলছি। কি বললে? কালিয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে? ওকে, আমি আসছি। শোনো, কালিয়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, আমি হাসপাতালে যাচ্ছি। পুলিশের কাছে আমার বিরুদ্ধে মুখ খোলার আগেই ওর মুখ বন্ধ করে দিতে হবে। সিস্টার, পেশেন্টের দিকে খেয়াল রাখবেন। ডাক্তার, আমার স্ত্রী। প্রিন্সিপাল সাহেব, আপনার স্ত্রীর গর্ভের সন্তান পজিশনে নেই, অপারেশন করতে হবে। কত টাকা লাগবে? নর্মাল সিজারিয়ান নয়, একটু কঠিন অপারেশন। 40-50 হাজার টাকার মতো লাগবে। আপনি যত কুইক টাকার জোগাড় করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার স্ত্রীর অপারেশন হবে। ডাক্তার, 50 কেন? যদি 1 লাখ টাকাও লাগে আমি দেব। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। অসম্ভব, তোমার টাকাতে আমার সন্তান পৃথিবীর মুখ দেখবে না। প্রয়োজন হলে রোকেয়া মা হতে পারবে না, কিন্তু তোমার অসৎ উপার্জনের টাকা দিয়ে আমি আমার সন্তানের মুখ দেখতে চাই না। ডাক্তার, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। এবার আমি তোমাকে আমার পথ থেকে সরিয়ে দেওয়ার খেলাটা খেলবো। হ্যালো, জামিল চৌধুরী বলছি। কি? কলেজ ক্যাশে ডাকাতি হয়েছে? আমি এক্ষুনি আসছি। সালাম, আপনার বন্ধু খান আমাকে খুন করেছে। সালাম,
ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমাকে গ্রেফতার করছেন? খুনের রক্তাক্ত ছুরি হাতে আপনাকে স্পটে পেয়েছি, আর গ্রেফতার করবো কি অন্যজনকে? বিশ্বাস করুন, আমি খুন করিনি, আমি খুন করিনি। এই হ্যান্ডকাপ লাগাও। আপনার যা বলার আদালতে বলবেন। প্লিজ, আপনারা কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দিন। আমার স্ত্রী হাসপাতালে, আমি না গেলে ওর অপারেশন হবে না। আমাকে হাসপাতালে যেতে দিন, আমাকে হাসপাতালে যেতে দিন। এই নিয়ে চলো। স্যার, ওনার স্বামী হয়তো টাকা নিয়ে ঠিকই আসবেন। স্যার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। ওকে, অপারেশনের ব্যবস্থা করো। ওয়ালাইকুম আসসালাম। ভালো তো? এখনো কি তোমার বুঝতে বাকি আছে খান কি জিনিস? খান, 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 আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো খান, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো খান, আমি তোকে মেরে ফেলবো। চলো, আমাকে মেরে ফেলবো। এই হলো খুনি, এই হলো খুনি, এই হলো সত্যিকারের খুনি, এই হলো সত্যিকারের খুনি। তোমরা ওর ছাত্রছাত্রী, তোমরাই পারো আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনতে। এই সমাজের সবাই বিশ্বাস করলেও তোমাদের বিশ্বাস করা উচিত নয়। তোমাদের শিক্ষক একজন খুনি। আমি তোমাদের কাছে, তোমাদের শিক্ষক আমার স্বামীর জন্য করুণা ভিক্ষা চাইছি, দয়া ভিক্ষা চাইছি। তোমরা একবার একজন সৎ মানুষের জন্য আমাকে সাথে দিয়ে আন্দোলন শুরু করো। প্লিজ, প্লিজ লিসেন টু মি। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করলে না, কেউ বিশ্বাস করলে না, কেউ বিশ্বাস করলে না, কেউ বিশ্বাস করলে না। ওরা তোমার কথা বিশ্বাস করলেও তোমার স্বামীর জন্য কেউ আন্দোলন করবে না, কারণ ওরা জানে তোমার স্বামীর জন্য আন্দোলন করতে গেলে ওদের অনেককেই মরতে হবে। তোমার স্বামী হঠাৎ করে খুব বেশি বুঝে ফেলেছ, তাই আমি তোমার স্বামীকে বুঝিয়ে দিয়েছি আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগে পড়ে। তুমি একটা চরম সত্য কথা বলেছো খান। আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগে পড়ে। আগুন নিয়ে খেলতে নেমেছো তুমি। আমি তোমাকে বলে যাচ্ছি, আগুন নিয়ে যে খেলা তুমি শুরু করেছো, সেই আগুনে একদিন তোমার হাতটাই পড়ে যাবে খান। বেশ, আমিও সেই দিনের জন্য অপেক্ষায় থাকবো। এবার তুমি অপেক্ষা করো, আদালতে তোমার স্বামীর বিরুদ্ধে কোন রায় ঘোষণা হয়। অর্ডার, অর্ডার। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক, বানোয়াট এবং মিথ্যে। অবজেকশন ইওর অনার। কথায় আছে চোরের মার বড় গলা। আমি আসামি জামিল চৌধুরীর বিরুদ্ধে আনিত খুনের অভিযোগ যে মিথ্যে নয়, তা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমি এই আদালতে প্রমাণ করে দেব। আর প্রমাণের জন্যই আমি আমার প্রথম সাক্ষী বাংলাদেশ হাসপাতালের ডাক্তার মামুন সাহেবকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ডাক্তার মামুন, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই মানুষটির সাথে কবে, কখন, কোথায় আপনার দেখা হয়েছিল বলতে পারবেন? অবশ্যই। ওনার নাম জামিল চৌধুরী, আদর্শ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার সাথে 17ই জানুয়ারি রাত্রি 12টার দিকে হাসপাতালের গাইনি বিভাগে দেখা হয়। গাইনি বিভাগে দেখা হয়েছিল কেন? ওনার স্ত্রীকে প্রসব বেদনা অবস্থায় আমার বিভাগে নিয়ে আসেন। জামিল চৌধুরীর স্ত্রীকে পরীক্ষা করে আপনি কি বলেছিলেন? বলেছিলাম সন্তান পজিশনে নেই, অপারেশন করতে হবে এবং এই জন্য 40-50 হাজার টাকা লাগতে পারে। আরো বলেছিলাম যত তাড়াতাড়ি টাকা আনবেন তত তাড়াতাড়ি অপারেশন হবে, বেশি দেরি হলে দুর্ঘটনা ঘটতে পারে। ওই মুহূর্তে জামিল চৌধুরীর পাশে কেউ ছিলেন? তেমন কেউ ছিলেন না, তবে আমার এই কথা জানার পর জামিল সাহেবের এক বন্ধু মিস্টার খান সম্ভবত হাসপাতালে কোনো রোগী দেখতে এসেছিলেন। তিনি টাকাটা দিতে চেয়েছিলেন, কিন্তু জামিল সাহেব টাকা নিতে চাননি। মিস্টার চৌধুরী,
ডক্টর মামুন যে কথাগুলো বললেন তা কি সত্যি? হ্যাঁ, সত্যি। ডক্টর মামুন, এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ। মহামান্য আদালত, এবার আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার খানকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দিলাম। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার খান, আপনি কি মহামান্য আদালতের কাছে বলবেন জামিল চৌধুরী সাহেব আপনার টাকাটা নিতে চাননি কেন? যে মানে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ। সেই ব্যক্তিগত কারণটাই জানা দরকার। মহামান্য আদালত, আমার মক্কেল খুনি কি খুনি না এই প্রসঙ্গ ছেড়ে খান সাহেবের টাকা কেন আমার মক্কেল নিতে চাননি সেই কারণ খোঁজার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। আছে মহামান্য আদালত, আছে। যে টাকার জন্যে আদর্শ কলেজের দারোয়ানকে আসামি খুন করলেন, সেই টাকা যদি উনি খান সাহেবের কাছ থেকে নিতেন তাহলে তাকে এই খুনটা করতে হতো না। কিন্তু টাকাটা নিতে চাননি কেন? কারণ একটাই, ব্যক্তিত্বের প্রশ্ন। মহামান্য আদালত, জামিল চৌধুরীর স্ত্রী রোকেয়া চৌধুরীর সাথে আমার বিয়ের কথা হয়েছিল, কিন্তু রোকেয়া চৌধুরী আমাকে বিয়ে না করে বিয়ে করেন আমার বন্ধু জামিল চৌধুরীকে। তাই ওই দিন আমার টাকায় তার সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে চায়নি, আমার টাকার কাছে তার স্বামিত্বকে ছোট করতে চায়নি। মিথ্যে কথা, মিথ্যে কথা মহামান্য আদালত। ওই খান আমার বন্ধুত্ব সুযোগ নিয়ে আমার সততা আর আদর্শকে তার ভণ্ড রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আমার কাছে খানের মুখোশ খুলে যাওয়ার পর আমাকে টাকা দিয়ে সে কিনতে চেয়েছিল। ওই মুহূর্তে টাকাটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে কেনা। মহামান্য আদালত, একবার, শুধু একবার ভেবে দেখুন, আমার মক্কেল তার স্ত্রীর অপারেশনের জন্য যে রাতে তার আদর্শকে তার বন্ধুর কাছে বিক্রি করেননি, সেই টাকার জন্য আমার মক্কেল কলেজের দারোয়ানকে খুন করতে পারেন না। যদি আমার প্রতিপক্ষ বন্ধু এই যুক্তিকে তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার কৌশল মনে করেন, তাহলে আমি মিস্টার জামিল চৌধুরীকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন মিস্টার জামিল চৌধুরী, ডাক্তারের কাছে হাসপাতাল ত্যাগ করার আগে আপনি কি বলেছিলেন? বলুন কি বলেছিলেন? সততা আপনার আদর্শ, সত্য বলা আপনার অভ্যাস, তাই মিথ্যে বলবেন না। অবশ্যই সত্যি কথা বলবো। আমি বলেছিলাম ডাক্তার যেভাবেই হোক আমি টাকা নিয়ে আসবো। তাহলে আপনি বলেছেন যেভাবে হোক টাকা জোগাড় করে আনবেন। আপনার এই কথা যদি সত্যি হয়, তাহলে মহামান্য আদালত, আমি বলতে চাই ওই রাতে মিস্টার জামিল চৌধুরীর কাছে 40-50 হাজার টাকা ছিল না। যদি থাকতো তাহলে যেভাবেই হোক এই কথাটা উনি উচ্চারণ করতেন না। বলেন মিস্টার জামিল চৌধুরী, আপনার ঘরে এত টাকা ছিল? না, ছিল না। দ্যাটস রাইট। আর এই টাকার জন্যই আপনি ওই রাতে আপনার বন্ধুর টাকা গ্রহণ করতে না চাইলেও অনাগত সন্তানের মুখ দেখার জন্য, বন্ধুর কাছে আপনার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য রাতের আধারে কলেজের আলমারি থেকে আপনি টাকা চুরি করতে গিয়েছিলেন। না, আমি টাকা চুরি করতে যাইনি। আমি টেলিফোন পেয়েছিলাম, কলেজের ক্যাশ ডাকাতি হচ্ছে। আমি বলবো আপনি এখন মিথ্যা বলছেন। যদি তাই না হতো তাহলে টেলিফোন পাবার সাথে সাথে আপনি প্রথমে থানায় টেলিফোন করতেন, তারপর পুলিশ সহ কলেজে যেতেন। কিন্তু পুলিশকে কলেজের দারোয়ান সালাম ঠিকই টেলিফোন করেছিল। আর পুলিশ যখনই এলো তখন রক্তাক্ত ছুরিটা সালামের পেট থেকে আপনাকেই বের করতে দেখেছে। বলুন এটাও মিথ্যে? না, এটা সত্যি। আর পুলিশকে ওই মুহূর্তে টেলিফোন না করাটাই ছিল আমার জন্য একটা ভুল। ভুল নয় মিস্টার জামিল চৌধুরী। ক্যাশ থেকে টাকাগুলো নেবার সময় আপনি ভাবতেও পারেননি আপনি ধরা পড়ে যাবেন এবং আপনাকে খুন করতে হবে। আমি খুন করিনি। জামিল চৌধুরীর বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আদালত আসামি জামিল চৌধুরীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারাতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। আমি তোমাকে অবিশ্বাস করিনি। তোমার সাথে পুলিশ আমাকে দেখা করতে না দিলেও আমি জেনে গেছি ওই খান তোমাকে খুনি আসামি সাজিয়ে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছিল। এখন আমার কি করা উচিত? এই কথাটি তোমার মুখ থেকে জানার জন্য দাঁড়িয়ে আছি।
রোকেয়া, আমার শুধু একটা কথাই বলার আছে। তুমি তোমার সন্তানকে এমন ভাবে বড় করবে, এই সন্তানই যেন একদিন তোমার জিহাদ ঘোষণা প্রধান সৈনিক হতে পারে। আর একটা কথা, আমি যে আদর্শ নিয়ে আমার কলেজটাকে প্রতিষ্ঠা করেছিলাম, কথা দাও, কথা দাও, প্রয়োজনে জীবন দেবে, তবু ওই কলেজের মাটিতে আমার আদর্শকে বিলীন হতে দেবে না। আমি তাই করব। তোমার স্বপ্ন আর আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে হাত ঘোষণার দায়িত্বটা তুমি আমার কাছে দিয়ে গেলে, তোমার এই সন্তানই ঘোষণা করবে তার মায়ের জিহাদ। সন্তানকে ধরলেন? তুমি ওর মা, তুমি এ কথা বলতে পারলে বোন? কেন পারবো না? আমি আমার সন্তানকে আমার মনের আগুনে পুড়িয়ে লোহার চেয়েও শক্ত করতে চাই, ইস্পাতের ছুরির চেয়েও ধারালো করতে চাই। তুমি পারবে বোন? তোমার চোখ বলে তুমি একজন প্রতিবাদী নারী। তোমার সন্তানকে নিয়ে তুমি যে যুদ্ধ করতে চাও, আমি তোমার সন্তানকে সেই যুদ্ধের সঠিক যোদ্ধা হিসেবে গড়ে তুলব। আপনার লাভ? তুমি নিশ্চয়ই তোমার সন্তানকে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে চাও। মনে করো তোমার সন্তানকে নিয়ে আমিও একই উদ্দেশ্য হাসিল করতে চাই। শুধু একটা কথা মনে রেখো বোন, মানুষ তখনই প্রতিবাদী হয়ে ওঠে যখন সে অনেক কিছু হারিয়ে ফেলে। স্বীকার করলাম, কিন্তু কিন্তু আপনার এই উপকারের ঋণ আমি কি করে শোধ করব? তুমি আমার জন্য করবে, আমি তোমার জন্য করব। তোমার সন্তানকে আমি একজন শক্তিশালী সৈনিক করে গড়ে তুলব, আর তুমি তোমার মাতৃত্বের ছায়ায় আমার মা মরা মেয়েকে বড় করবে বোন। কোথায় আপনার মেয়ে? ওর মায়ের কবরের উপর শুইয়ে রেখেছি। তাহলে ওর মাকে কি খুন করা হয়েছে? কে খুন করেছে? কেন করেছে? ওর নাম খান। খান? খান? হ্যাঁ খান। একজন মানুষকে খুন করার সময় আমার রাহেলা খানকে চিনে ফেলেছিল, তাই খান আবার রাহেলাকে খুন করে খুনের আসামি থেকে নিজেকে মুক্ত করেছে। কিন্তু আমি তো খানকে ছাড়তে চাই না, প্রতিশোধ নিতে চাই। আমার জীবনের শত্রু ওই খান। ওই খানের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করেছি। ভালোই হলো, এক মায়ের জিহাদ সফল করার জন্য আজ থেকে আমি তোমার পাশে দাঁড়াবো। এবার বলুন, আপনার মেয়েটাকে আপনি আমার হাতে তুলে দেবেন? হ্যাঁ, এসো। চলুন। এসো বোন। আয় মা, নাও বোন। এসো। আজ থেকে তোকে আমি এমন ভাবে বড় করব, সবাই তোর শক্তির কাছে মাথা নত করবে। এই এলাকার বাপকে তুই? আমি বলছি আর তুমি? বাহ, তোমার মতো একজন মাস্তানকেই আমি খুঁজছিলাম। মানে? আমার একজন শত্রু আছে, তাকে খুন করতে হবে। 1 লক্ষ টাকা লাগবে। টাকার প্রশ্ন নয়, খুন করলে আরো বেশি দেব। শর্ত একটাই, খুন করতে হবে। এ পর্যন্ত আমি কয়টা খুন করেছি জানেন? আমি অতীত জানতে চাই না। আমার শত্রুকে খুন করতে পারলেই আমি খুশি। কি নাম ওর?
কোথায় থাকে? নাম জেহাদ। থাকে? চলো, আমি নিজেই তোমাকে দেখিয়ে দেবো। চলেন। এসো। জিহাদ! এই জিহাদ! বেরিয়ে আয় বলছি! কি হলো? লাশ কোথায়? আমি ওকে খুন করতে পারিনি, আমাকে মাফ করে দিন। জিহাদ আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। জিহাদ। মা, জিহাদ। মা, 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 তোমার পরীক্ষা শেষ হয়েছে মা? বলো, শেষ হয়েছে? বলো, এখন তুমি আমার উপর ভরসা করতে পারো? আমি তোকে অনেকভাবে পরীক্ষা করেছি বলে তুই কষ্ট পেয়েছিস জেহাদ? মনে করেছিস আমি তোর উপরে ভরসা করতে পারছি না? তুই জানিস না জেহাদ, আমি তোকে আমার সৈনিক বানিয়ে কত বড় যুদ্ধ করতে চাই। তুমি যে কোনো যুদ্ধ আমাকে নিয়ে করতে পারো মা। তোমার জেহাদ ইনশাআল্লাহ তোমার বিজয় ছিনিয়ে আনবেই। এই ভরসা নিয়েই আমি এতটা বছর আমার বুকটা পাথর করে রেখেছি। এতটা বছর আমি তোকে আদর স্নেহের পরিবর্তে আগুনে পুড়িয়ে পুড়িয়ে বড় করেছি। তোকে তোকে আমি মায়ের মমতার স্বাদ বুঝতে দিদি, বুঝতে দিদি। এর জন্য আমার এতটুকু দুঃখ নেই মা। জানতে চাইনি তোমার বুকের ভেতর লুকিয়ে থাকা গোপন ব্যথার কথা। এবার তোমার সন্তানকে আদেশ করো মা, আমাকে কোন যুদ্ধে যেতে হবে, কার বিরুদ্ধে যেতে হবে। এতদিন যখন জানতে চাসনি, আজও জানতে চাইবি না। আর মাত্র কটা দিন অপেক্ষা কর, আমি তোকে বলে দেব কি করতে হবে। জেহাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জেহাদ, তোর সাথে আমার জরুরি কথা আছে। মা, ওর নাম সোহেল, আমার কলেজের বন্ধু। মা, আমি ওর সাথে একটু কথা বলি? যা বাবা, শোনো কি বলতে এসেছে। চল। কি রে তোরা? সুমি কোথায়? সুমি তোর খোঁজে বাগান বাড়িতে গিয়েছিল, সেখান থেকে সুমির ভাই ওকে ধরে আটকে রেখেছে। কেন? সোহেলের ভাই সুমির সাথে বিয়ে দিতে রাজি নয়, তাই সুমিকে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছে। এখন উপায়? সেই উপায়ের জন্যই তো তোর কাছে এসেছি। সোহেল জানে? হ্যাঁ, সেও চেষ্টা করেছে তার এক বন্ধুকে দিয়ে যাতে বিয়েটা না হয়। ঠিক আছে, সুমির বিয়ে সোহেলের সাথেই হবে। এই শোন শোন, তোর এদিকে
সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। নাই রে চিন্তা নাই রে ভাবনা, নাই রে চিন্তা নাই রে ভাবনা, মনের মানুষ পাবি। হলদি লাগাইয়া মেহেন্দি লাগাইয়া বউ সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সাজু 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 কন্যা সাজু দিয়া মন, সময় হলে আপন লোকে পাবে দর্শন। কন্যা সাজু রে হলদি লাগাইয়া মেহেন্দি লাগাইয়া বউ সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সখী শ্বশুর বাড়ি যাবি। নাই রে চিন্তা নাই রে ভাবনা, মনের মানুষ পাবি। হলদি লাগাইয়া মেহেন্দি লাগাইয়া বউ সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সাজু 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 কন্যা সাজু দিয়া মন, সময় হলে আপন লোকে পাবি দর্শন। কন্যা সাজু রে দুনিয়ার কেউ জানে না কখন কি যে ঘটবে, ওরে কখন কি যে ঘটবে। দুঃখের শেষে সুখের গোলাপ একটু পরে ফুটবে, ওরে একটু পরে ফুটবে। তাকেই পাবি তোর মনেতে, সখী শ্বশুর বাড়ি যাবি। নাই রে চিন্তা নাই রে ভাবনা, মনের মানুষ পাবি। হলদি লাগাইয়া মেহেন্দি লাগাইয়া বউ সাজিয়া সখী শ্বশুর বাড়ি যাবি। সাজু 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 কন্যা সাজু দিয়া মন, সময় হলে আপন লোকে পাবি দর্শন। কন্যা সাজু রে এ বিয়ে আমি মানি না। এ বিয়ে একটা প্রতারণার নাটক। আপনার কাছে সোহেল সুমির বিয়েটা নাটক মনে হতে পারে, কিন্তু আমি বলবো এই বিয়ের মধ্যে কোনো প্রতারণা নেই। সুমি আর সোহেল দুজন দুজনকে জীবন দিয়ে ভালোবাসে। ওদের পবিত্র ভালোবাসার বন্ধনকে আপনি কেটে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তা হতে দেইনি। এই জন্য আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কাজী সাহেব সোহেলের সাথে সুমির পবিত্র কলমা পড়িয়ে যে বিয়ে দিয়েছে, সে বিয়েকে আপনি অস্বীকার করতে পারেন না। অস্বীকার করার কোনো ক্ষমতাও আপনার নেই। কি ক্ষমতার কথা বলছিস? তুই তোর বন্ধুকে নিয়ে ফিরে যা, নইলে তোর আর সোহেলের রক্ত দিয়ে কাজীর ওই খাতা থেকে কাবিন নামার প্রতিটি অক্ষর মুছে দেব। চলে আসবি। সোহেল, তুই সুমিকে নিয়ে চলে যা। আমার জন্য তো, আরে তুই আমার বন্ধু, প্রয়োজনে তোর জন্য রক্ত ছড়াতে পারি, কিন্তু তোর রক্ত দিয়ে কাবিন নামার অক্ষরগুলো মুছে ফেলতে দেব না। চলে যা। ওই সোহেল, চলে যা। প্রয়োজন হলে আমার মোবাইল নাম্বারে ফোন করবি, 017-647-696। ভাইয়া ভাইয়া, ওরা আমাকে ভিতরে আটকে রেখে সুমির সঙ্গে বিয়ে দিয়েছে। খারাপ, চলো পালাই। यार टिशुम, वाह, কি হ্যান্ডসাম, কি স্মার্ট। आओ 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 आओ।
I love you, sweetheart. I love you. I love you, my sweet dream girl. জেহাদ, কোথায় তুমি আর কোথায় আমি? ড্যাডি ব্যাপার কি রে? কোন রাজ্য টাজ্য জয় করে এলি নাকি? হঠাৎ পায়ে হাত দিয়ে সালাম। কলেজে আজ আমার বিএ ক্লাসের প্রথম ক্লাস, দোয়া চাই। এটা কাছে রাখো, কলেজে প্রয়োজন হবে। এ হলো বাবার মতো বাবা। Really, really, you're a great father. Thank you, Dad. Thank you. Welcome. সত্যি হাতে ক্যামেরা থাকলে আজকে দৃশ্যটার একটা ছবি তুলে রাখতাম। যা একখান কথা কইছো, ছবিটা বড় কইরা ড্রয়িং রুমে টাঙ্গায় এখন যাইতো। হ্যাঁ জয়, এইরকম পিতা তো আগে কখনো দেখি নাই, তাই মানে খুব আনন্দ লাগতেছে। আর কি আনন্দ লাগতেছে? এইসব তুই বুঝবি না, এটা হলো রাজনীতির খেলা, বুঝলি? বাবা হয়ে কোথায় সন্তানের হাতে একটা কলম তুলে দিয়ে দোয়া করবে, তা নয় কলমের বদলে পিস্তল তুলে দিলে। এর জন্যই তো দেশের আজ এই অবস্থা। আমি দেশের কথা ভাবি না, আমি আমার কথা ভাবি। সরি, গোলাপের পাপড়িতে ময়লা লেগেছে, আমি নিজ হাতে পরিষ্কার করে দিই। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? হ্যালো, পুলিশ স্টেশন। আদর্শ মহাবিদ্যালয় মাস্তানরা গন্ডগোল করছে, আপনি এক্ষুনি চলে আসুন। তোকে আমি দেখে নেব। এই ছেলেটাকে গ্রেফতার করুন। এই পুলিশ, তুই আমাকে চিনিস না, তুই তো চাকরিটা হারাবি। পুলিশ তাই? আচ্ছা, থানাতে চল, দেখি তোর কোন বাপ এসে আমার চাকরি কেড়ে নেয়। চল। ম্যাডাম, আপনি বাড়িতে যাওয়ার সময় থানাতে এসে একটা স্টেটমেন্ট দিয়ে যাবেন। ওকে, চলো নিয়ে চলো। তোমার আমি প্রশংসা করছি। কি নাম তোমার? কোথায় থাকো? আমার নাম শামস, এতিমখানাতে থাকি। ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি। তোমার বাবা মা? কেউ নেই। এতিমখানার একজন আমাকে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিল, তাই জন্ম পরিচয় বলতে বাবা মা কোনো পরিচয় আমার জানা নেই। আজ থেকে তোমার জীবনের একটা পরিচয় তুমি জেনে নাও। তুমি আমার ছেলে, আমি তোমার মা। একি তোমার চোখে পানি? ম্যাডাম, এটা দুঃখের পানি নয়, আনন্দের পানি। আমারও যে মা আছে, এই কথাটা শুনে আমার দু চোখ পানিতে ভরে গেছে ম্যাডাম। মা তো তোমার অবশ্যই ছিল শামস। মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে না। হয়তো তোমার দুর্ভাগ্য, তোমার মাকে মা বলে ডাকতে দেয়নি। মনে করো সেই দুর্ভাগ্যের মেঘটা আজ তোমার জীবন থেকে সরে গেল। তুমি আমাকে মা বলে ডেকো, আর এই মায়ের কাছে থাকবে। ম্যাডাম। আর ম্যাডাম নয়, মা বলো। মা। মা? হ্যাঁ, মা। দেখো মা। টাকা? কিসের জন্য টাকা এনেছেন?
প্রিন্স যাতে এই হাজত থেকে ছাড়া না পায়। আপনি কি? আমি ওর মা। মায়ের আঁচলে আমি ওর সন্তানকে বেঁধে রাখতে পারিনি। ওর বাবার টাকা, ওর বাবার ক্ষমতা আমার ছেলেকে নষ্ট করে দিয়েছে। তাই আমি এসেছি আমার এই টাকাগুলো দিয়ে প্রিন্সকে আটক রেখে বুঝিয়ে দিতে। ওর বাবার টাকা, ক্ষমতা ওকে মুক্ত করতে পারেনি। আমি আমার সন্তানকে ভালো করতে চাই। দেখুন, থানা হাজত কাউকে বেশি দিন আটক করে রাখতে পারে না। আমাদের ক্ষমতা গ্রেপ্তার করার, শাস্তি দেওয়ার ক্ষমতা আদালতের। আদালত থেকে আপনার স্বামী যদি আপনার সন্তানকে মুক্ত করেও নিয়ে যায়, তবু আপনার কথাটা আমার মনে থাকবে। আজ আমি একজন মাকে দেখছি, প্লিজ টাকাগুলো নিয়ে যান। বাবার চেহারাটাও তুমি ভালো করে দেখে রাখো ইন্সপেক্টর। এই নাও জামিনের কাগজ, আমার ছেলেকে ছেড়ে দাও। সেন্ট্রি, প্রিন্সকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, আমার পরিচয়টা পাবে। তোমার জন্য আরো একটা কাগজ আসবে, তখন বুঝবে রাজনৈতিক নেতা এই খানের ছেলেকে গ্রেপ্তার করার পরিণামটা। মা, তুমি তাহলে কি বুঝবো আমার প্রতি তোমার ভালোবাসার টানই তোমাকে আমার কাছে টেনে এনেছে? ভুল ধারণা তোমার। তোমার মা এসেছেন ইন্সপেক্টরকে ঘুষ দিয়ে তোমাকে এখানে আটকে রাখতে। বাহ মা, বাহ! তোমার দেখছি মাতৃত্বের তুলনাই হয় না। ঠিকই বলেছিস, তবে আমার মাতৃত্বের মূল্যটা আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবি। সেদিন কিন্তু তোর বাবার ক্ষমতা তোকে বাঁচাতে পারবে না, কিছুতেই পারবে না। বাবা, আমি তোমার ক্ষমতা আরো দেখতে চাই। আমি দেখতে চাই ওই রোকেয়া চৌধুরী আর ওই ছেলেটাকে 48 ঘন্টার মধ্যে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। ওকে মাই বয়। থ্যাংক ইউ ড্যাড। Uh, 017647696. Yeah. হ্যালো, I love you. কে তুমি? আমি ড্রিম গার্ল, মানে তোমার স্বপ্নের মেয়ে। আমার স্বপ্নের মেয়ে? হ্যাঁ সুইটহার্ট, আমার কণ্ঠ শুনে চিনতে পারছো না আমাকে? আমি কিন্তু তোমার কণ্ঠ শুনে বুঝতে পেরেছি। ইউ আর মাই লাভার বয়। হোয়াট? ভনিতা রেখে শীঘ্রই বলো, কে তুমি? কি তোমার পরিচয়? পরিচয় হবে গানে গানে, আর কথা হবে চোখে চোখে। তোমার সঙ্গে দেখাও হবে না, কথাও হবে না। শোনো স্বপ্নের মেয়ে, আর কখনো রাত দুপুরে ফোন করবে না। রাত দুপুরে আর ডিস্টার্ব করবো না সুইটহার্ট। রাগ করো না প্লিজ। আই লাভ ইউ। ডোন্ট ডিস্টার্ব মি। হ্যালো হ্যালো, ডিস্টার্ব করে আমি তোমার মন জয় করব। জিহাদের কাছে তোমার কথাটা বলতে কি বলতে পারিনি। এতদিন যখন গোপন রেখেছ, তখন তুমি আমার পরিচয়টা তোমার সন্তানের কাছে গোপনই রাখো রুকিয়া। তোমার কি একবারের জন্য জিহাদকে দেখতে ইচ্ছে করে না? করে না, এই জন্য করে না। জিহাদ তো আমার বুকের মাঝখানে সারাক্ষণ লুকিয়ে আছে। রুকিয়া, তুমি যদি তোমার আদর থেকে বঞ্চিত করে জিহাদকে একজন যোদ্ধা বানাবার জন্য দূরে সরিয়ে রাখতে পারো, তাহলে আমি কেন ওকে না দেখে থাকতে পারবো না? তুমি দেখে নিও, আমি এমন ব্যবস্থা করব ও নিজেই রিজাইন দিয়ে কলেজ থেকে চলে যাবে। ওর ওই ভাড়া করা ছেলে হোক আর নিজের ছেলেই হোক, কেউ সেভ করতে পারবে না। ওকে ড্যাড? ওকে, থ্যাংক ইউ। মা, মা, তুমি ভাইয়াকে আমাদের কলেজে ভর্তি করে নাও। রানী ঠিকই বলেছে মা। আমি আর জিহাদ ভাই তোমার দুই পাশে থাকলে খান তোমার কোনো ক্ষতি করতে সাহস পাবে না। ঠিক আছে, জিহাদের সাথে এ ব্যাপারে আলাপ করব। হ্যালো, কে তুমি? সেই ড্রিম গার্ল, তোমার বুকের ভিতর যে মেয়েটি প্রেমের তাজমহল তৈরি করতে চায়। আচ্ছা, মেয়ে হয়ে পরিচয়হীন একটা ছেলের সাথে এভাবে ফোনে কথা বলতে লজ্জা করে না তোমার?
তোমার সাথে কে বলে আমার পরিচয় হয়নি? তোমাকে সেদিন প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমার প্রতিটি নিঃশ্বাস এখন তোমার নাম ধরে ডাকে। আমার কাজল টানার চোখ দুটো শুধু সারাক্ষণ তোমাকেই দেখতে চাই। শোনো, তোমাকে বিনে পয়সায় একটা সাজেশন দিতে চাই। তুমি ইমিডিয়েটলি একটা পাগলের ডাক্তার দেখাও, নইলে হাফ ম্যাট থেকে ফুল ম্যাট হওয়ার সম্ভাবনা আছে। তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো। সত্যি আমার ফুল ম্যাট হতে আর বেশি দিন বাকি নেই। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই পেতে চাই। শুধু ডাকে এমনি করে কাছে ডাকো, ভালোবেসে ক্ষতি নেই যদি হারো, তুমি শুধু আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমার দুহাত ছাড়ো, আমি তোমার দুহাত ছাড়বো না, তুমি পালিয়ে যেতে পারো। শিল্পী যেমন রং মেখে কল্পনারি ছবি আঁকে, তেমনি করে ছবিয়ে ভালোবাসা হতে দাও আরো গাঢ়, তুমি আমার শুধু আমার, আর নও যে অন্য কারো, আমি তোমার দুহাত ছাড়বো না, তুমি পালিয়ে যেতে পারো, তুমি আমার শুধু আমার, আর নও যে অন্য কারো, আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমার দুহাত ছাড়ো, তুমি আমার শুধু আমার, আর নও যে অন্য কারো, আর নও যে অন্য কারো। বাতাসের হাত থেকে যদি এই সামান্য অন্যটাকে ধরে রাখতে না পারেন,
তাহলে মানুষ যদি কখনো এই ওড়না ধরে টান দেয় তখন কি করবেন? কেন, তুমি সে সেভ করবে? জানি, উত্তর জানা নেই। বাই।